আমাদের মাতামহী, যার নাম ছিল সত্যবতী দেবী, তিনি নাকি এই প্রশ্ন নিয়ে দীর্ঘদিনের বিবাহিত জীবনের ঘর ছেড়ে পৃথিবীর আলোয় বেরিয়ে পড়েছিলেন। বিয়েটা কেন ভাঙা হয় না বলেছিলেন, এই কথারই জবাব খুঁজতে বেরিয়েছি আমি। পারুল আর বকুল দুজনে যেন একই সঙ্গে একই কথা ভাবে। এই একটাই আশ্চর্য, পারুল তার খেয়াল খুশির ডায়েরিতে লিখে চলে, কিন্তু সে কি আজকের এই বিয়ে, যে বিয়ে ভালোবাসার পতাকা উড়িয়ে লোচনের সামনে জয়ের গৌরব নিয়ে নিজেদেরকে মালাবন্ধনে বাঁধে? সত্যবতী দেবীর 9 বছরের মেয়ে সুবর্ণলতাকে নাকি লুকিয়ে নিয়ে গিয়ে বিয়ে দেওয়া হয়েছিল, আর এই মহৎ কর্মের নায়িকা ছিলেন সুবর্ণলতার পিতামহী সত্যবতীর শাশুড়ি। সত্যবতী বলেছিলেন, এ বিয়ে নয়, পুতুল খেলা। কিন্তু আজকের এই সভ্য সমাজের ভালোবাসার বিয়ে, এরই বা পুতুল খেলার সঙ্গে তফাৎ কোথায়? খেলতে খেলতে পুরনো হয়ে গেলে, বৈচিত্র্য হারালে আবার অন্য পুতুল নিয়ে খেলা শুরু, এই তো। আর যদি নতুন করে শুরু নাও করো, খেলাটাই ত্যাগ করলে, খেলাটা ভাঙলে, পুতুলটা আছড়ে ফেলে দিলে। আমাদের বিদ্রোহিণী মাতামহী কি এই চেয়েছিলেন? তিনি কি আজ শোভনের এই মুক্তি দেখে উল্লসিত হতেন? বলতেন যে বিয়ে মিথ্যে, যে বিয়ে অর্থহীন, তার বোঝা বয়ে চলা মূঢ়তা মাত্র? শোভন ঠিক করেছে, কিন্তু তাহলে সত্যি বিয়ে কোনটা? আজ যা সত্য, আগামীকাল তো তা মিথ্যে হয়ে দাঁড়াতে পারে। কলমটা রেখে ঘর থেকে বেরিয়ে এলো পারুল। বারান্দায় এসে দাঁড়ালো। গঙ্গার ধারের সেই বারান্দা, পরন্ত বিকেলে গঙ্গার সেই অপূর্ব শোভা, জলে বাতাসের কাঁপন তীর তীর করে বয়ে চলেছে। অথচ গতকালই কালবৈশাখীর ঝড়ে কি তোলপাড়ি হচ্ছিল। প্রকৃতি শক্তিময়ী, প্রকৃতি ঝড়ের পর আবার স্থির হতে জানে। মানুষ মোচার খোলায় নৌকার মতো ভেসে যায়, ডুবে তলিয়ে যায়। রাজা চলে গেছে, মার কাছেও নয়, বাপের কাছেও নয়, চলে গেছে আসানসোলের এক বোর্ডিং স্কুলে। অদ্ভুত অনমনীয় ছেলে, কিছুতেই কলকাতায় থাকবে না সে। অবশেষে রামকৃষ্ণ মিশনের ওই আসানসোল শাখায় ব্যবস্থা করতে হয়েছে শোভনকে। পারুল হতাশ হয়ে বলেছিল, কি দিয়ে গড়া রে তোর ছেলে শোভন? পাথর না ইস্পাত? শোভন শুকনো গলায় বলেছিল, অথচ শুধু আবদেরে আহ্লাদের ছেলে ছাড়া কোনোদিনই অন্য কিছু ভাবিনি ওকে। পারুল মনে মনে বলেছিল, তার মানে তোমরাই গড়লে ওকে, পেটিয়ে ইস্পাত করলে। আশ্চর্য, চলে গেল যখন এতটুকু বিগলিত ভাব নেই। সেই বাল গোপালের মতো কোমল সুকুমার মুখ, কি অদ্ভুত কাঠিন্যের ছাপ। এরপর থেকে হয়তো এই একটা জাতি সৃষ্টি হবে, যারা মা বাবাকে অস্বীকার করবে, বংশ পরিচয়কে অস্বীকার করবে, হৃদয়বৃত্তিকে অস্বীকার করবে, কঠিন মুখ নিয়ে শুধু নিজেদেরকে তৈরি করবে, পৃথিবীর মাটিতে চড়ে বেড়াবার উপযুক্ত ক্ষমতা আহরণ করে। আর সে ক্ষমতা অর্জন করতে পারলে বাপকে বলবে, আমাকে লেখাপড়া শেখাতে তোমার যা খরচ হয়েছে তা শোধ করে দেব। অথবা বলবে, যা করেছ করতে বাধ্য হয়েই করেছ, পৃথিবীতে এনেছিলে কেন আমাদের? তার একটা দায়িত্ব নেই? হয়তো ওইটুকুই তফাৎ থাকবে
মানুষের জীবজগতের সঙ্গে। পশু পক্ষীরা তাদের জন্মের জন্য মা বাপকে দায়ী করতে জানে না, মানুষ সেটা জানে। পারুল অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আবার ঘরে চলে এলো। কলমটা নিয়ে আবার লিখল। কিন্তু এটাই কি চেয়েছিলেন সত্যবতী দেবী? তার সব কিছুর বিনিময়ে এই জবাবটা খুঁজে এনেছিলেন পরবর্তীকালের জন্যে? পারুলের মনে পড়তে থাকে শোভনের সেই সমারোহময় জীবনের ছবিটা। বউ, ছেলে, মেয়ে আর অগাধ জিনিস নিয়ে হয়তো একদিন কি একবেলার জন্য মার কাছে এসে পড়া। একদিনের জন্যও কত জিনিস লাগে ওদের ভেবে অবাক হতো পারুল। বউ হেঁটে গেলে বোধ হয় বুকে বাজত শোভনের। বউয়ের এতটুকু অসুবিধা দূর করতে মুঠো মুঠো টাকা খরচ করতে দ্বিধা করত না। আর অভিমানিনীর মুখটি এতটুকু ভার হলে যেন নিজে চোর হয়ে থাকত, কাঁটা হয়ে থাকত। মা পাছে তার বউয়ের সূক্ষ্ম সুকুমার অনুভূতির মর্মটি বুঝতে না পেরে ভোঁতা কোনো কথা বলে বসেন। শোভনের জীবনে বউয়ের প্রসন্নতা ছাড়া আর কিছু করবার আছে তা মনে হতো না। শোভনের হৃদয়ে বউ ছাড়া আর কোনো কিছুর ঠাঁই আছে কি না ভাবতে হতো। পারুল আবার লেখে, ভাবতাম অন্যদিকে যা হোক তা হোক, এই হচ্ছে প্রকৃত বিয়ে। একটা ভালোবাসার বিয়ের সুখময় দাম্পত্য জীবনের দর্শক হয়েছি আমি, এ ভেবে আনন্দ বোধ হতো। দেখেছি আমাদের মায়ের জীবন, দেখেছি নিজেদের আর সমসাময়িকদের। কেউ ফাঁকিটা মেনে নিতে না পেরে যন্ত্রণায় ছটপটিয়েছে, কেউ ফাঁকির সঙ্গেই আপোষ করে ঠাট বজায় রেখে চালিয়েছে। তবে সত্য বলে কি কোথাও কিছু ছিল না? তা কি হয় কি জানি। আমার ভাই ভাজেদের তো দেখেছি, মনে তো হয়নি এরা ফাঁকির বোঝা বয়ে মরছে। বাইরে কি বোঝা যায়? মোহনের কথা মনে পড়তে থাকে। বহুকাল আসেনি ছেলেটা। সেই নাসিকে বদলি হবার পর থেকে আর এদিকে আসেনি। মনে তো হয় সুখী সমৃদ্ধ জীবনের স্বাদে ভরপুর হয়ে দিন কাটাচ্ছে সে। তাই পরিত্যক্ত আত্মীয় স্বজনদের একটা চিঠি লিখে উদ্দেশ্য করতেও মনে থাকে না। কিন্তু কে জানে মোহনের জীবনেও তলে তলে কোথাও ভাঙন ধরবে কিনা। ভেঙে পড়ার আগের মুহূর্ত পর্যন্ত তো বাইরে থেকে কিছুই ধরা পড়ে না। মোহনের জন্য হঠাৎ ভারী মন কেমন করে উঠল। হয়তো শোভনের ব্যর্থ বিধ্বস্ত মুখখানায় মনটাকে উদ্বেল করে তুলেছে। রেখার জন্যেও খুব মন কেমন করে উঠছে। কতবার মনে হয়েছে আমি কি রেখার কাছে যাব, তাকে বলবো, কিন্তু কি বলবে ভেবে পাইনি পারুল। ওদের জীবনের ভার ওদেরকেই বহন করতে হবে, আর কারো কোনো ভূমিকা নেই সেখানে। বকুল এ ঘরে আসতেই বকুলের ছোটদা বলে উঠল, ও বাড়ির বড়দা কেন এসেছিলেন রে? বকুল অবাক হয়ে বলে, ও মা, তুমি বুঝি বাড়িতে ছিলে? তবে যে দেখা করলে না? ধুর, ছেড়ে দে, ওসব দেখা দেখা করার মধ্যে আমি নেই। বলেই ছোটদা হঠাৎ মুখ ফেরায়, ধরা গলায় বলে, লোকের কাছে দেখাবার মতো মুখ কি আর আমার আছে বকুল? বকুল হেসে উঠে বলে, অন্তত ওর কাছে ছিল। ওর মতে এ যুগে নিন্দের বলে কিছুই নেই। তারপর বড়দার আসার উদ্দেশ্য সংক্ষেপে বর্ণনা করে। ছোটদা একটুক্ষণ স্তব্ধ হয়ে থেকে বলে, অথচ মনে হতো ওই বাড়িটা অচলায়তন। মুক্তকেশী দেবীর অস্থি পোতা আছে ও ভিটে। থাকলে সেই পোতা অস্থিতে অবশ্যই শিহরণ লাগছে। আর আমরা কত নিন্দিত হয়েছি, আমাদের মা ওদের মতো নয় বলে। কত
লাঞ্ছনা গেছে তার উপর দিয়ে। বকুল আসতে বলে, আজও যাচ্ছে ছোটদা। যারা একটু অন্যরকম হয় তাদের ওপর দিয়ে লাঞ্ছনার ঝড় বয়েই থাকে। পরবর্তীকালে তোমার বংশধরেরাই হয়তো তোমাকে মুক্তকেশী দেবীর যোগ্য উত্তর সাধক বলে চিহ্নিত করবে। ছোটদা একটু চুপ করে থেকে বলে, আমি নিজের ভুল সংশোধন করতে চেয়েছিলাম বকুল, সুযোগ পেলাম কই। সত্যি চেয়েছিলে? ছোটদা চোখ দুটো লাল হয়ে ওঠে, দেয়ালের দিকে তাকিয়ে বলে, তোদের ছোট বৌদির কষ্ট আর চোখে দেখতে পারা যাচ্ছে না। শুধু ছোট বৌদির? আমার কথা থাক বকুল, কিন্তু এই সমস্যার সমাধান তো তোমাদের নিজেদের হাতে ছোটদা। সে কথা তো অহরহই ভাবছি, কিন্তু ভয় হয় যদি আমাদের ডাককে অগ্রাহ্য করে, যদি ফিরিয়ে দেয়। বকুল মৃদু হেসে বলে, ওইখানেই ভুল করছো ছোটদা। তুমি যদি বলো তুই আমায় কিছুতেই ফিরিয়ে দিতে পারবি না, আমিই তোকে ফিরিয়ে নিয়ে যাবই, দেখ কি হয়। কিন্তু মনে জেনো, ওর ভালোবাসাকে অমর্যাদা করে নয়। ও যাকে জীবনে নির্বাচন করে নিয়েছে, তোমাদের কাছে হয়তো তার অযোগ্যতার শেষ নেই, কিন্তু যোগ্যতা অযোগ্যতা কি বাইরে থেকে বিচার করা যায় ছোটদা? ওর ঠিকানাটা তো তোরই হাতে। তোমার হাতেও চলে যেতে পারি ছোটদা, যদি তুমি সত্যিকার ক্ষমার হাতটা বাড়িয়ে দিতে পারো ওর দিকে। ছোট বৌদি এসে দাঁড়ালো, বলল, ও বাড়ির নির্মলের বউ তোমায় ডেকেছে বকুল। বকুল চকিত হয়। আশ্চর্য, এখনো বকুল নির্মল নামটা শুনলেই চকিত হয়। জগতে অনেক রহস্যের মধ্যে এ এক অদ্ভুত রহস্য, অনেক আশ্চর্যের মধ্যে এ এক পরম আশ্চর্য। অবশ্য বকুলের এই গভীরে তলিয়ে থাকা চেতনায় চকিত হওয়া বাইরের জগতে ধরা পড়ে না। বকুল সহজভাবে বলে, কেন ডেকেছে জানো? ঠিক জানি না, তবে ওর সেই নাতিটাকে তো তার বাবা নিজের কাছে নিয়ে গেছে। মাকেও বোধ হয় নিয়ে যেতেই ব্যস্ত। মজাটি জানো, ছেলেটার হাত কাটা গেছে বলে পার্টিতে আর ঠাঁই হয়নি। তারা নাকি বলেছে অমন একটা চিহ্ন নিয়ে ঘুরে বেড়ালে ধরা পড়ার সম্ভাবনা। ছেলেটা বলেছে আর একটু শক্ত হয়ে উঠি, দেখে নেব ওদের। বিশ্বাসঘাতক হয়ে ওদের বিশ্বাসভঙ্গের শাস্তি দিয়ে ছাড়ব। বকুল অন্যমনস্কের মতো বলে, তাই বুঝি? তাই তো, অলকা বৌমা যে গিয়েছিল একদিন, আর যারা সব আছে বাড়িতে তাদের সঙ্গে যে খুব ভাব বৌমার, ওখান থেকেই শুনে এসেছে। নির্মলদার বউ ভালো আছে? জোর করে মাধুরী বউ না বলে নির্মলদার বউ বলল বকুল, যেন সকলকে দেখাতে চাইল, হয়তো নিজেকেও। ওই নামটা উচ্চারণ করা বকুলের কাছে কিছুই নয়, খুব সাধারণ। ছোট বৌদি বলল, মোটেই নাকি ভালো নেই, চেহারা দেখলে নাকি চেনা যায় না। এই যা যাচ্ছে আর ফিরবে বলে মনে হয় না। কাছে গিয়ে খাটের ধারে বসে পড়ে বকুল। তার চেহারাটা তো বেশ ভালোই করে তুলেছ। লোকের কাছে গিয়ে আর তাকে ভোগাবার দরকার কি? আর 2-10 দিন এখানে থাকলেই তো সরাসরি ছেলের বাবার কাছে চলে যেতে পারতে। তোমার মুখে ফুলচন্দন পড়ুক বকুল। মাধুরী বউ একটু হেসে বলে, অহরহই ভগবানের কাছে প্রার্থনা করছি যেন এই ঘর থেকে, এই খাট বিছানা থেকেই তার কাছে চলে যেতে পারি। তার ছেলেরা তস সইছে না, হয়তো ভাবছে লোকলিন্দে হচ্ছে, কর্তব্যের ত্রুটি হচ্ছে। বকুল একটু তাকিয়ে থেকে বলে, শুধু ওই ভাবছে, আর কিছু ভাবতে পারে না? মাধুরী বউ শীর্ণ হাতখানা বকুলের কোলে রেখে বলে, আর কি ভাববে? কেন মার কষ্ট হচ্ছে, মার অসুবিধে হচ্ছে, মার জন্যে মন কেমন করছে,
মাধুরী বউয়ের ঠোঁটের কোণে একটু হাসির রেখা দেখা দেয়, ব্যঙ্গতিক্ত অবজ্ঞার হাসি। বকুল অবাক হয়ে তাকিয়ে দেখে, এরকম হাসি হাসতে জানে মাধুরী বউ? কিন্তু কথাটা খুব ভদ্র বলেই বলে মাধুরী, বলে, তেমন হলে তো ভালোই। ডেকেছিলে? হ্যাঁ। তোমার কত কাজ, তার মধ্যে অকারণ ডেকে বিরক্ত করলাম। বাজে সৌজন্যটুকু ছাড়ো তো, বলো কি বলবে। বলবো না কিছু। মাধুরী আস্তে বলে, একটা জিনিস দেব। বকুল এখনো বুক কেঁপে ওঠে। এ কি লজ্জা, এ কি লজ্জা! মাধুরী বউ যদি তার স্বামীর একটা ফটোই বকুলকে দিতে চায়, ক্ষতি কি? বকুলের হঠাৎ কেন কে জানে ওই কথাই মনে এলো। কিন্তু ফটো নয়, খাতা, অথবা ফটো। খাতার শেষ পৃষ্ঠায় ফটোও সাঁটা আছে, ওর এই ডায়েরির খাতা। মাধুরী বালিশের তলা থেকে খাতাটা বের করে বলে, ভেবে আর পাই না নিয়ে কি করি। হাতে করে ওই হাতের লেখাগুলো নষ্ট করতেও পারিনি প্রাণ ধরে, অথচ ভয় হচ্ছে সত্যি যদি হঠাৎ মরে টরে যায়, কে দেখবে, কে পাতা উল্টাবে। তাই শেষ পর্যন্ত ভাবলাম, যার জিনিস তাকেই বরং দিই। বকুল খাতাটায় হাত ঠেকায় না, অসহায়ভাবে বলে, যার জিনিস মানে? অথচ বকুল প্রৌঢ়ত্বের শেষ সীমানায় এসে পৌঁছেছে। বকুল অনামিকা দেবীর খোলস এঁটে রাজ্য জয় করে বেড়াচ্ছে। মাধুরী বিছানায় রাখা খাতাটা বকুলের কোলে রেখে দিয়ে বলে, যা বললাম ঠিকই বলেছি। পাতায় পাতায় যার নামের নামাবলি তারই জিনিস, তার কাছে থাকাই ঠিক। হঠাৎ মাধুরীর কোটরগত চোখের রেখায় রেখায় জল ভরে আসে। বকুল অপরাধীর মতো কাঠ হয়ে বসে থাকে। মাধুরী আবার লজ্জার হাসি হেসে বলে, শরীরটা খারাপ হয়ে নার্ভগুলো একেবারেই গেছে, কথা বললেই চোখে জল টল এসে পড়ে। সত্যি খাতাটা তোমার জন্য তুলে রেখেছিলাম। বকুলের রোগা হাতটা হাতে নিয়ে আস্তে বলে, ভেবে বড় সুখ ছিল, অন্তত তোমার মধ্যে কোনো শূন্যতা নেই, ফাঁকি নেই। মাধুরী রোগা মুখেও তার সেই অভ্যস্ত হাসিটি হেসে বলে, নেই তো, সবটাই পূর্ণ। শুধু সেই পূর্ণতার একটা অংশ তুমি। তোমার উপর আমি বড় কৃতজ্ঞ বকুল। তুমি আর সকলের মতো ঘর সংসার স্বামী পুত্র নিয়ে মত্ত হওনি। তেমন হলে হয়তো এ খাতা কবেই ছিঁড়ে ফেলে দিতে হতো। বকুল হাসবার চেষ্টা করে বলে, বর জোটেনি তাই ঘর সংসারেরও বালাই নেই। তার মধ্যে ত্যাগের মহত্ব না খোঁজাই ভালো মাধুরী বউ, বরং তোমার কাছেই আমার। যাক, থাক সে কথা, সব কথা উচ্চারণে মানায় না। তবে যাবার দিন এসে না গেলে তো যাওয়া হয় না। অতএব সে দিনটা ত্বরান্বিত করার সাধনা না করাই উচিত। না, তা করিনি। এমনি কি মানুষের অসুখ টসুখ করে না? আচ্ছা ভাই, ওর খাতা পড়ে মনে হতো, অবশ্যই আগে কোনোদিনই পড়তাম না, তখন ভাবতাম সকলেরই একটুখানি নিভৃত জায়গা থাকা উচিত। কিন্তু যাবার আগে খাতাটা আমায় দিল, বলল, পড়ে দেখো, যাবার আগে তোমার কাছে নির্মল হয়ে যায়। নিজের নামটা নিয়ে অনেক সময় ঠাট্টা করতো তো, তা পড়তে পড়তে মনে হতো তোমাদের কথা নিয়ে কিছু লেখার কথা ছিল তোমার। লিখেছ কোথাও? তোমার কত বই, সব তো আর পড়িনি, জানতে ইচ্ছে করছে, কি লিখেছ তাতে? বকুল আস্তে মাথা নেড়ে বলে, না, সে আর কোনোদিনই লেখা হয়নি মাধুরী বউ। লিখব ভাবলে মনে হতো, লিখবার মতো আছে কি?
এ তো জগতের নিত্য ঘটনার একটা টুকরো। কোথায় বা বিশেষত্ব, কোথায় বা মৌলিকত্ব? তারপর হঠাৎ বকুল একটু চুপ করে থেকে বলে, তখন মনে হলো আর লিখেই বা কি হবে? আসল কথা, নিজের কথা লেখা বড় শক্ত। তাদের কাছেই ওটা সহজ, যারা নিজের কথার ওপর অনেক রং পালিশ চাপিয়ে জৌলুস বাড়াতে পারে, যাতে জিনিসটা মূল্যবান বলে মনে হয়। সেটা তো সবাই পারে না। মাধুরী একটা নিঃশ্বাস ফেলে বলে, ওইটা নিয়ে ওর একটু অভিমান ছিল। বকুল মাধুরীর হাতটায় একটু চাপ দিয়ে বলে, হয়তো সেটাই ভালো হয়েছিল মাধুরী বউ, হয়তো লিখলে ওর মন উঠত না, প্রত্যাশার পাত্রটা খালি থেকে যেত, অভিমানের সুখটা থেকেও বঞ্চিত হতো। যা হয় হয়নি, সেটাই ভালো। তবু সময় পেলে একটু দেখো, তারপর ছিঁড়ে ফেলো, পুড়িয়ে ফেলো, যা তোমার খুশি। জগতে আর কারুর চোখে পড়লে মাধুরী নামের মেয়েটাকে হয়তো করুণা করতে বসবে, ভাববে, আহা বেচারি, বোধ হয় কিছুই পায়নি। তাদের তো বোঝানো যাবে না, এমন হৃদয়ও থাকে যারা ফুরিয়ে যায় না, ফতুর হয়ে যায় না। মাধুরী বউ ক্লান্তিতে চোখ বোঝে। বকুল ওই বোঝা চোখের দিকে তাকিয়ে আর একটা মুখ মনে করতে চেষ্টা করে। নামটা যেমন স্পর্শ করে যায়, মুখটা তেমন সহজে ধরা দেয় না। অনেকটা ভাবলে তবে, কিন্তু সেই সরল সরল ভীরু ভীরু নির্বোধ মুখটার মধ্যে এমন কিছু আশ্বাস পায় না বকুল, যা মাধুরী পেয়েছে। সত্যি কি পেয়েছে? না ও শুধু ওর আপন মনের মাধুরী মিশায়ে রচনা করা মূর্তি? একটু পরে চোখ খুলে মাধুরী বলে, আচ্ছা, তোমায় ডেকেছি সব কথা বলতে, অনেক প্রশ্ন করতে ইচ্ছে হচ্ছে। তোমার এই এত বড় জীবনে আর কখনো কোনো ভালোবাসা আসেনি? বকুল হেসে ওঠে, ওরে বাবা, এ যে দারুণ প্রশ্ন, চট করে তো মনে পড়ছে না। ভেবে ভেবে মনে করো, এত প্রেমের কাহিনী লিখলে, আর হয়তো সেই জন্যেই লিখতে লিখতে আর সময়ই পেলাম না। তাছাড়া, বকুল একটু সহজ পরিহাসের মধ্য দিয়ে এ প্রসঙ্গে ইতি টানে, তোমার মতন সুন্দরী তো নই যে মুগ্ধ ভক্তের দল পতঙ্গের মতো ছুটে আসবে। প্রশ্নটা এড়িয়ে গেলে, তা সেটাই ভাবো, তাতেও তোমার প্রেস্টিজ বজায় থাকলো। বলে উঠে দাঁড়ায় বকুল। খাতাটা নিয়ে যাও। সত্যই নিয়ে যেতে হবে? বাহ, তবে কি শুধু শুধু তোমায় ডেকে কষ্ট দিলাম? তোমার কাছে দিয়েই নিশ্চিন্ত হলাম। মাধুরী বউয়ের কাছ থেকে খাতাখানা এনে ড্রয়ারে পুরে রাখল বকুল। বকুলের ড্রয়ারে কখনো চাবির পাট নেই, তার জন্যে কোনোদিন কোনো অভাবও অনুভব করেনি। আজই হঠাৎ মনে হলো যেন ওটাকে চাবির মধ্যে বন্ধ করে রাখতে পারলে ভালো হয়। না, কেউ বকুলের ড্রয়ারে হাত দেবে এ ভাবনা আর নেই। অনেক দিন হয়ে গেল, সেই সামালের স্বাদ ভুলে গেছে বকুল। লিখতে লিখতে আধাখানা ফেলে রেখে গেলেও টেনে উঠকে পড়ে নিত শম্পা। এখন বকুলের টেলিফোনে কদাচ কারো হাত পড়ে, বকুলের টেবিলে ড্রয়ারে হাত পড়ে না। এ বাড়িতে আরও ছেলে মেয়ে আছে, কিন্তু তারা বকুলের অচেনা, তারা এদিক মারায় না। তবু বকুলের মনে হলো চাবি বন্ধ করে রেখে দিলে বুঝি স্বস্তি হতো। যদিও খুলে দেখেনি এক পাতাও। থাক, কোনো এক সময়ের জন্যে থাক। আজ তো এক্ষুনি আবার বেরিয়ে যেতে হবে। দেশবন্ধু হলে বাংলা সাহিত্য সম্মেলনে আজ বিশেষ বার্ষিকী অধিবেশন। সাহিত্যে অধোগতি হচ্ছে কিনা এবং যদি হয়ে থাকে তো প্রতিকার কি?
এই নিয়ে তোড়জোড় আলোচনা চালানো হবে। এই আলোচনায় অংশগ্রহণ করা অনামিকা দেবীর অবশ্য কর্তব্য। ঘণ্টা তিনেক ধরে অনামিকা দেবী এবং আরও অনেক দেবদেবী বাংলা সাহিত্যের ভবিষ্যৎ পন্থা নিরূপণ করে শেষ রায় দিয়ে যখন বেরোচ্ছেন, তখন একটি মেয়ে অনামিকার কাছে এসে নমস্কার করে দাঁড়ালো। অনামিকা চমকে উঠলেন। বৌমা, শোভনের বউ, তুমি এসেছিলে এখানে? হ্যাঁ। কখন এসেছ? কোনখানে বসেছিলে? দেখতে পাইনি তো। আপনারা দেখতে পাবেন এমন জায়গায় বসতে পাবো? শোভনের বউ রেখা একটু হাসল। আমাদের কি সেই টিকিট? কি মুশকিল, এর আবার টিকিট কি? সঙ্গে কেউ আছে নাকি? তা তো আছে, কারো শরণাপন্ন না হলে তো প্রবেশপত্র মিলত না। আমার এক কবি মাস্তুত দাদার শরণাপন্ন হয়ে এসেছি। বেশ করেছ, তুমি সাহিত্য টাহিত্য বেশ ভালোবাসো, তাই না? রেখা মৃদু হেসে বলে, সাহিত্যকে ভালোবাসি কিনা জানি না, তবে একজন সাহিত্যিককে অন্তত ভালো লাগে, তাই দেখতে এলাম তাকে। অনামিকা হাসলেন, কিন্তু অনামিকা মনে মনে ভাবলেন, এটা কি হলো? রেখা কি নরম হয়ে গেছে? রেখা কি বকুলকে মাধ্যম করে ওদের চিড় খাওয়া জীবনটাকে মেরামত করে ফেলতে চায়? অনামিকা ঠিক বুঝতে পারলেন না। অনামিকা সাবধানে বললেন, খুব রোগা হয়ে গেছ। রেখা বলল, কই, নিজে নিজে কি বোঝা যায়? ছেলে মেয়ে ভালো আছে? বলেই মনে হলো জিজ্ঞেস না করলেই ভালো ছিল। কোথায় ছেলে, কোথায় মেয়ে, কে জানে। কিন্তু রেখা বৌমা সে কথা বলল না। সে শুধু মলিন একটু হেসে বলল, ভালোই আছে বোধ হয়। খোকাকে তো শুনেছি আসানসোল মিশন স্কুলের বোর্ডিংয়ে ভর্তি করে দিয়েছে। অনামিকা একটু থেমে বলেন, শুনেছ? রেখার মুখেও এখনো হাসি। বলে, তাই তো, মায়ের কাছে চন্দননগরে ছিল, তারপর মার চিঠিতে জেনেছি। চারিদিকে লোক, তবু এও এক ধরনের নির্জনতা। অনেক লোকের ভিড়ের মধ্যে নিভৃতে কথা বলা যায়। অনামিকা শান্ত মৃদু গলায় বলেন, মার চিঠিতে জানতে হলো খবরটা? রেখা অন্যদিকে তাকিয়ে রইল। অনামিকা বকুল হয়ে গেলেন না। অনামিকা দেবী থেকে মৃদু মার্জিত গলায় বললেন, সব কিছু শেষ হয়ে যাওয়াটা কি এত সহজ রেখা? রেখা চোখ তুলে তাকিয়ে বলে, শক্তই বা হলো কই? অনামিকা তাকিয়ে দেখেন। রেখার এমন প্রসাধন বর্জিত মুখ কবে দেখেছেন অনামিকা? রেখার পরনে একখানা সাদা টাঙ্গাইল শাড়ি। রেখার মুখে উগ্র পেন্টের আতিশয্য নেই। মনটা মমতায় ভরে উঠল। আসতে বললেন, রেখা, খুব জটিল অঙ্ক কষতে তো সময় লাগে। রেখাও মৃদুভাবে বলে, তা তো লাগেই, হয়তো সারা জীবন ধরেই কষতে হবে। অনামিকা বলেন, তোমাদের যুগে আমরা খুব বিচক্ষণ আর বুদ্ধিমান ভাবতাম বৌমা। রেখা চুপ করে রইল। অনামিকা আবার বললেন, আর কিছুতেই কিছু হয় না বোধ হয়। রেখা বলে, সে হওয়ার কিছু মূল্য আছে মাসিমা? তা বটে। খুকু স্কুলে ভর্তি হয়েছে? কবে? অনামিকা আবহাওয়া হালকা করতে বলেন, তোমার মা বাবা ভালো আছেন? ওই পরিস্থিতিতে যতটুকু ভালো থাকা সম্ভব। একটা শোধ হয়ে যাওয়া ঋণের বোঝা আবার যদি নতুন করে ঘাড়ে চাপে, ভালো থাকা কি সম্ভব? অনামিকা আর কি বলবেন? এই নিষ্প্রভ মাতৃকল্প পরিস্থিতিতে কোন কথা বলবেন? রেখা আবার বলে, শম্পাকে মাঝে মাঝে দেখি। শম্পা? হ্যাঁ, একসময় শুনেছিলাম ওকে খুঁজেই পাওয়া যাচ্ছে না, তাই ভাবলাম আপনি তো এখানে আসছেন আজ,
খবরটা দিই। অনামিকা একটু হেসে বলেন, ঠিক তোমার মতো করেই ওকেও একদিন আবিষ্কার করেছিলাম। ও, পেয়েছেন খবর? কিন্তু তুমি ওকে মাঝে মাঝে কোথায় দেখো? আমি যে অফিসে কাজ করি সেই অফিসের বিল্ডিংয়েই বোধ হয় কোনো এক জায়গায় শম্পাও কাজ করে। অনামিকা শম্পার খবর জানেন। অনামিকা রেখার খবরটাই নতুন করে জানলেন। বললেন, তুমি কাজ করছো? না করলে চলবে কেন মাসিমা? বাবা রিটায়ার্ড করেছেন, তার উপর আবার এই ভার। অধিক সমস্যার সমাধানে কি এ ভার লাঘব হয় বৌমা? জানি হয় না, তবু কঠোর বাস্তব বলেও তো একটা কথা আছে মাসিমা, সেখানে সব দরকার। অনামিকা এখন একটু কঠিন গলায় বললেন, সেই লক্ষ্মী ছাড়া হতভাগা ছেলেটা কি তার স্ত্রী কন্যার খবরটাও দেয় না? সেটা দিতে বাধ্য সে। রেখা হেসে ফেলে, বলে, না মাসিমা, আপনাদের ছেলে লক্ষ্মী ছাড়া হতভাগা নয় যে যা করতে বাধ্য তা করবে না, বরং অনেক সাধ্য সাধনাই করেছে ওটা দেবার জন্যে। অনামিকা শান্ত হয়ে যান, বলেন, ও, কিন্তু তোমাকে তো খোকুকে মানুষ করে তুলতে হবে। রেখা অন্যদিকে মুখ ফিরিয়ে বলে, মানুষ হবেই, গরিবের মেয়ের মতো মানুষ হবে। অনামিকা একটুক্ষণ চুপ করে থেকে বলেন, তোমাদের চিত্তের দারিদ্র ওদের জীবনে এই দারিদ্র ডেকে আনলো। রেখা বললে, আমাদের ভাগ্য, অথবা ওদেরই ভাগ্য। রেখা, আমরা সেই যুগকে দেখেছি যে যুগে মেয়েরা পড়ে মার খেত। আমরা তোমাদের যুগকেও দেখছি। তফাৎটা খুব বুঝতে পারছি না। যুগের হাওয়া, যুগের বিদ্যা, বুদ্ধি, বিচক্ষণতা কোনো কিছুই তো লাগছে না। রেখা দৃঢ় গলায় বলে, লাগতে আরও হয়তো 2-4টে যুগ কেটে যাবে মাসিমা। অনামিকা আরও মৃদু গলায় বলেন, হয়তো তোমাদের কথাই ঠিক, হয়তো সেই যুগ আসছে যখন কেউ কারোর কাছে হৃদয়ের প্রত্যাশা করবে না। হৃদয়? রেখা হেসে ওঠে, বলে, ওরে বাবা, ওসব দুর্লভ দামি জিনিস কি আর ব্যবহারে লাগানো যাবে মাসিমা? সোনার ভরি 300 টাকায় ওঠা পর্যন্ত বাজার কেমিক্যালের গয়নায় ভরে গেছে, দেখছেন তো। এখন আর ওতে কেউ লজ্জা অনুভব করে না। সোনা মুক্ত হিরে না জুটলে কাঁচ পুঁতি শিশেতেই কাজ চালাবে, এটাই ব্যবস্থা। অলংকারটা তো রইল, কিন্তু সে অলংকারের মূল্যটা কোথায়? কোথাও না। রেখা শান্ত গলায় বলে, মূল্যবোধটারই যে বদল হয়ে যাচ্ছে। সাহিত্য সভাতেও কিছুটা আকর্ষণীয় আয়োজন থাকতে হয়। নিছক সাহিত্যে লোক জমে না। এতক্ষণ তাই স্টেজে এক নামকরা মূকাভিনেতার মুখ অভিনয় চলছিল, বোধ করি কোনো কৌতুককর ঘটনার অভিব্যক্তি। শেষ হতেই হাসির স্রোত আর হাততালির স্রোত বয়ে গেল। তারপর ইলেকট্রিক গিটার বাজবে। অনামিকা বললেন, ওই জম যন্ত্রণাটার আর সহ্য হবে না, এবার উঠি। আমিও উঠি। রেখা বলে, যাচ্ছি মাসিমা, শম্পার খবর তাহলে জেনেই ছিলেন। ঈশ্বর করুন ওর বিশ্বাসটা বজায় থাক। রেখা চলে যায়। অনামিকা প্রায় অবাক হয়ে তাকিয়ে থাকেন। এত তাড়াতাড়ি এত পরিবর্তন হতে পারে মানুষের? এর আগে যে রেখাকে দেখেছেন বিয়েবাড়িতে বা কোনো উৎসব সভায়, সেই রেখা কি এই মেয়ে? ওর মুখের সেই তেল পিছলে পড়া অহমিকার কোটিংটাই ধুয়ে মুছে গেল কি করে? অথচ ঠিক নম্র নতমুখী নয়, আর এক ধরনের অহমিকার প্রলেপ পড়েছে ওর মুখে, বিষণ্ণতার সঙ্গে অনমনীয়তার। হয়তো এরাই ঠিক, তবু মনের মধ্যেটা যেন হাহাকার করে ওঠে। মাধুরী বউরাই কি তাহলে ভুল?
তা হয়তো ভুলই, নইলে এই খাতাখানা সে প্রাণ ধরে ছিঁড়ে ফেলতে পারেনি, পুড়িয়ে ফেলতে পারেনি, শেষ পর্যন্ত তার হাতেই তুলে দিয়েছে। পাতায় পাতায় যার নাম লেখা, কিন্তু বরের হাতের লেখায় পাতায় পাতায় পড়ার একটা মেয়ের নাম লেখা খাতাখানা তো চিরদিন সহ্য করেও এসেছে মাধুরী। চিরদিন তো মাধুরী সব ফুরিয়ে যাওয়া বুড়ি হয়ে যায়নি। কিন্তু বকুল তো এ খাতাখানা কিছুতেই ধৈর্য ধরে আগাগোড়া পড়ে উঠতে পারছে না। বকুল কেবলই পাতা উল্টাচ্ছে, বকুলের মনই বসছে না। বকুলের মাঝে মাঝে কাঁচা ভাষায় উচ্ছ্বসিত ভাবপ্রবণতা দেখেও হাসিও পেয়ে যাচ্ছে। বকুল, বকুল, তুমি আমার জীবনের স্থির লক্ষ্য, তুমি আমার ধ্রুবতারা, আমার সব কিছুর মধ্যেই তুমি। বকুল, যখন একা থাকি চুপি চুপি তোমার নাম উচ্চারণ করি। বকুল পৃষ্ঠার কোণে লেখা সাল তারিখটা দেখল। বকুল একটু হেসে খাতাখানা বন্ধ করল। বকুল ভাবল, রেখা বৌমা ঠিকই বলেছে, যে বস্তু একসময় পরম মূল্যবান থাকে আর একসময় তা নিতান্তই মূল্যহীন হয়ে যায়। প্রতিক্ষণেই মূল্যবোধের পরিবর্তন ঘটছে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওর নোটিফিকেশন তৎক্ষণাৎ পেতে অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবেন। আপনাদের মূল্যবান অভিমত কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন। আরও কী কী পাঠ শুনতে চান কমেন্টে জানাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে আমায় উৎসাহিত করবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।